আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের কেমিস্ট্রি কোয়েশ্চেন নিয়ে এবং কেমিস্ট্রি কোয়েশ্চেনে কি কি প্রশ্ন এসেছিল এর বিগত বছরগুলোতে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। গত ভিডিওতে আমরা ফিজিক্স যে প্রশ্নটা সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কেমিস্ট্রি কোন কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন এসেছে এবং কোন কোন চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশনটা করব। তো কোথা থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা তো তোমরা প্রশ্ন ব্যাংক থেকে ডিটেলসে দেখতে পাবে। আমি জাস্ট একটু শর্টকাটে খুব তাড়াতাড়ি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব। তো এক কাজ করি, প্রথমত আমরা আরেকটু রিভিউ করে নিই যে আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা শুধু কেমিস্ট্রি সাবজেক্টটা আছে। কেমিস্ট্রি সাবজেক্টটার জন্য আমি বলেছিলাম যে 15টা প্রশ্ন আসবে এমসিকিউতে এবং রিটেনে আসবে তোমার 4টা প্রশ্ন। 4টা বলতে 1 2 3 4, এই 4-এর আন্ডারে 4-এর এ, মানে 4-এর আন্ডারে এ বি সি আকারেও থাকতে পারে। বাট প্রত্যেকটা প্রশ্ন 10 মার্ক করে থাকবে, সরি 2.5 মার্ক করে থাকবে। টোটাল 10 মার্কসের। ঠিক আছে? তো 4টা তো আমি যদি বলি প্রত্যেকটাই এইভাবে টোটাল তোমার 10 মার্ক, 2.5 মার্ক করে এক একটা, টোটাল 10 মার্কস থাকবে। এবং এই যে 15টা এমসিকিউ, 15টা এমসিকিউর জন্য তুমি 15 করে মার্কস পাবা এবং সেখান থেকে প্রত্যেকটা ভুল তোমার আনসারের জন্য এমসিকিউর ক্ষেত্রে তোমার 25% করে মার্ক কাটা যাবে। এই ছিল মার্ক ডিস্ট্রিবিউশন। আমরা এমনি ডিটেলস এর আগের ভিডিওতে দেখেছি। শুধুমাত্র কেমিস্ট্রির এই 15টা এমসিকিউ এবং 4টা যে রিটেন আসে, এই 4টার মধ্যে 4টা বলতে 4টা না, 4টা বলতে 8টা বা 9টা হতে পারে, ডিপেন্ড করতেছে 1 এর এবি বা 2 এর এবিসি আছে কিনা। কেমিস্ট্রির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে শুধুমাত্র 4টা প্রশ্নে আসেনি, একটার আন্ডারে একটা 2টা বা 3টা প্রশ্ন মাঝে মাঝে এসেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি 4টা প্রশ্নে মোটামুটি মিনিমাম তুমি 8টা প্রশ্ন পাওয়াই উচিত। 7টা থেকে 9টা বা 7টা থেকে 10টার মধ্যে ভ্যারি করতে পারে। বাট ওভারঅল চারটাই যে টোটাল কোয়েশ্চেনের জন্য তুমি 10 মার্কস পাবা। ঠিক আছে? তো এবং এই রিটেনের জন্য ওভারঅল তো তুমি 45 মিনিট পার্সুয়েটের সবগুলো সাবজেক্ট মিলে এটা তোমাকে টাইমটাকে নিজের মতো ম্যানেজ করে নিতে হবে। তো চলো আমরা আজকে যদি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনে যাই, প্রথমে যদি আমরা বলি কেমিস্ট্রি প্রথম পত্রের বিষয়ে, তাহলে কেমিস্ট্রি প্রথম পত্রে তোমাদের কিন্তু 4টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে, যার মধ্যে প্রথম চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে যদি আমরা একটু প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে চ্যাপ্টার যে 3 আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে, যেটা তোমার 68টা এখন পর্যন্ত যতগুলো আমি প্রশ্ন দেখেছি তার মধ্যে। ঠিক আছে? বিগত 8-10 বছরের মধ্যে এই যদি চ্যাপ্টারের কথা বলি তাহলে 8-10 বছরের মধ্যে তোমার 68টা এমসিকিউ শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে এসেছে। তারপরে চ্যাপ্টার 2, যেখান থেকে 43 এমসিকিউ এসেছে। দেন চ্যাপ্টার 4, যেটা রাসায়নিক পরিবর্তন, সেখান থেকে 34 এমসিকিউ এসেছে। বাট চ্যাপ্টার যে 5, এখান থেকে ঢাকা ভার্সিটিতে খুব বেশি প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। এর কারণ তোমার এটা খুব রিসেন্ট আসছে এই অধ্যায়টা, আমাদের ব্যাচ থেকে শুরু হয়েছে। প্লাস এখানকার যে টপিকগুলো, এখানে শর্ট সিলেবাসে ম্যাক্সিমাম জিনিসই আসলে বাদ দেওয়া হয়েছে, এই কারণে এখন আর প্রশ্ন খুব একটা আসতে দেখা যায়নি। তো 26 ব্যাচ থেকে যাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তখন হয়তোবা এর রেশিওটা একটু বাড়তে পারে আগের তুলনায়, কারণ এখান থেকে এমসিকিউ আসার মতো যথেষ্ট পরিমাণ জিনিস আছে যেগুলো আলটিমেটলি বাদ দেওয়ার কারণে তোমাদের আসে না। ঠিক আছে? তো আমি রিটেনের যদি কথা বলি, রিটেনও কিন্তু মোটামুটি একটা রেশিও এই 3টা চ্যাপ্টারই কভার করছে, 7টা 5টা 8টা। বাট চ্যাপ্টার 5 থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়নি ঢাকা ইউনিভার্সিটিতে। অন্যান্য ভার্সিটিগুলোতে দেখা যায় যে প্রশ্ন এসেছে। তো আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনা করি যে এই যে 43টা এমসিকিউ এসেছে এবং 7টা যে প্রশ্ন এসেছে রিটেন, এখানে টপিকগুলো কি, কোন কোন টপিককে মেজর তারা কভার করছে, প্রশ্ন কি কি এসেছে এটা নিয়ে আমার ডিসকাশন না, কারণ এটা তোমরা প্রশ্ন ব্যাংক থেকে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? তো এই যে এমসিকিউ যে টপিকগুলোর কথা বলি, আমি প্রত্যেক টপিকের ক্ষেত্রে ডানে কিন্তু একটা কাজ করেছি, ব্র্যাকেটে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমি লিখে দিয়েছি এবার। তো এই কারণে এই যে 43টা তোমার প্রশ্ন দেখতে পাচ্ছ চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে, এই 43টা প্রশ্নের মধ্যে তুমি যদি এগুলোকে সবগুলোকে একসাথে যোগ করো তাহলে দেখবো যে 43 আসছে। আলটিমেটলি এই 43টা কোয়েশ্চেনের মধ্যে কোন কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ এটাকে আমি বিভক্ত করেছি। তো এখান থেকে তুমি দেখতে পারো, তো সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে হাইড্রোজেন বর্ণালী এবং তোমার তাড়িৎ চৌম্বক যে বর্ণালী আছে বা ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী, এই টপিকটা থেকে। এই টপিকটা থেকে কি কি জিনিস, ওই তোমার রেঞ্জগুলা, তোমার আলোর যে রেঞ্জগুলো আছে বিভিন্ন তাড়িৎ চৌম্বক তরঙ্গের, এক্স রে রশ্মি কোন রেঞ্জের মধ্যে পড়ে, গামা রশ্মি কোন রেঞ্জের মধ্যে পড়ে,
বা হচ্ছে দৃশ্যমান আলো কোন রেঞ্জের মধ্যে পড়ে, এই জিনিসগুলো আলোচনা করা আছে। আর হাইড্রোজেন বর্ণালী তো আমরা জানি হচ্ছে 5টা যে সিরিজ আছে তোমার, লাইমেন বা আমার প্যাস্টন, ওই জিনিসগুলো হচ্ছে আলোচনা করা। তো ওভারঅল ওইখান থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন 9টা প্রশ্ন এসেছে, ঠিক আছে। এরপরে যদি কথা বলি, এরপরে হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস এবং এর যে 3টা যে নীতি আছে, আউবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হচ্ছে তোমার হুন্ডের নীতি, এই নীতিগুলোর উপর বেস করে তোমার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এসেছে 9টা। তো মোটামুটি এই দুইটাই হচ্ছে মেজর প্রশ্ন কভার করে। এর পাশাপাশি তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে অনেক বেশি প্রশ্ন, এটা বেশিরভাগই আসতো হচ্ছে আগে, মানে একটা সেট দেয়া থাকতো, এখান থেকে বলা যে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটটা কারেক্ট, এটা বা কোনটা সঠিক কোনটা ভুল, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বের করতে বলা হয়। তো সেখান থেকে আমরা জাস্ট কোয়ান্টাম সংখ্যার যে বেসিক এন, এল, এম এবং এস এর যদি ভ্যালুগুলো মান বের করতে জানি, তাহলে ইজিলি আমরা এই জিনিসটা আনসার করতে পারবো। এরপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং তার সাথে হচ্ছে তেজস্ক্রিয় যে বিক্রিয়া যে পার্টটা আছে। তেজস্ক্রিয় বিক্রিয়া বলতে হচ্ছে, মনে করো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এখন দেখা যাচ্ছে ইউরেনিয়াম প্লাস মিসিং কিছু একটা ইকুয়ালস টু হচ্ছে সামথিং নিউট্রন, একটা নিউট্রন, এইটা একটা মৌল। এই মিসিং জিনিসে কি হবে, আলফা কণা হবে, বিটা কণা হবে, গামা কণা হবে, কি কণা হবে, এটা তোমাকে হচ্ছে তেজস্ক্রিয় যে বিক্রিয়াটা আছে সেটা সমতা করে বুঝে ফেলতে হবে। এই যে এই জিনিসটাই হচ্ছে মাঝে মাঝে আসতো। এবং আইসোটোপ, আইসোটোন, আইসোবার হচ্ছে তোমার বেসিক তোমার প্রশ্ন আসে, যেমন কয়েকটা মৌল দিয়ে দেয়, এখান থেকে বলে যে নিচের কোনটা কোনটা আইসোটোন, নিচে কোনটা কোনটা আইসোবার, এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করতে বলে বা বের করতে বলে, ঠিক আছে। তো এই হচ্ছে মোরলেস আমি যদি বলি সবচেয়ে বেশি কাভার করেছে এই জিনিসগুলো। এবং এরপরে যদি আমি বলি যে পরমাণুর মূল যে কণিকা আছে, 3টা যে কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা কণিকা নিয়ে হচ্ছে আসে, যেটা হচ্ছে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, এই মৌলে হচ্ছে একটা আয়ন দেয়া আছে, সেই আয়নে হচ্ছে তোমার ইলেকট্রন কয়টা হবে, এই টাইপের বেসিক প্রশ্ন কিছু। ইউভি, আইআর, এমআর এটা থিওরিটিক্যাল প্রশ্ন, একেবারে হচ্ছে মুখস্থ টাইপের। শিক্ষা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ থেকে খুব বেশি প্রশ্ন এমসিকিউতে দেখা যায়নি, বাট এটা একটা খুবই ভালো টপিক যেখান থেকে এমসিকিউতে প্রশ্ন অনেক বেশি আসা পসিবল, ঠিক আছে। বা ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত 3টা মাত্র প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে তোমার নর্মাল শনাক্তকরণ, যে এই শিক্ষা পরীক্ষা এটা কোন কালার দেখা যায়, বা হচ্ছে তুমি যদি এই জিনিসটাকে শনাক্ত করতে চাও তাহলে কোন দ্রাবককে তোমাকে ইউজ করতে হবে, এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে। এবং ফাইনালি হচ্ছে দ্রাব্যতা গুণফল। শুধু দ্রাব্যতা যে টপিকটা, দ্রাব্যতা টপিক থেকে তেমন কোনো ম্যাথ আসেনি, বা দ্রাব্যতা গুণফল যে টপিকটা, সেখান থেকে ম্যাথ আসতে দেখা গেছে এমসিকিউতে, ঠিক আছে। তো হাতে হাতে ক্যালকুলেশন তোমরা পারলে ইজিলি হচ্ছে করে ফেলতে পারবা। এই কারণে আমি একটা জিনিস বলি, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যদি ম্যাথগুলো করতে চাও, বিশেষ করে কিছু লগারিদমের ভ্যালু মুখস্থ করার ট্রাই করবা, লগ 1, লগ 2, লগ 3, লগ 4, লগ আপ টু লগ 10, লগ 10 পর্যন্ত ভ্যালুগুলোর যে আনসার কত হয় সেটা তোমরা জানার ট্রাই করবা। প্লাস হচ্ছে লগ থেকে লনের যে কনভার্সনটা, লনকে আমরা যদি হচ্ছে লগে কনভার্ট করতে চাই, আমরা জানি যে 2.303 দ্বারা গুণ করতে হয়। তো এই যে জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, যাতে করে তুমি তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি এমসিকিউ এর টপিকগুলো এই চ্যাপ্টার থেকে। রিটেনের কথা যদি বলি, রিটেনে হচ্ছে মোটামুটি 7টা প্রশ্ন এসেছে, এবং 7টা প্রশ্ন কিন্তু মোটামুটি অন্যান্য যে কি বলবো, অন্যান্য যে টপিক থেকে, বিভিন্ন টপিক থেকে তারা নিয়েছে। যেমন প্রথমত হচ্ছে ইউভি রশ্মির ব্যবহারে জাল নোট শনাক্তকরণে কিভাবে ইউজ করা হয় এটা ব্যাখ্যা করতে বলেছে। তোমাদের বেসিক হচ্ছে 2-3 লাইনে এটা ব্যাখ্যা করতে হবে, কি কি জিনিস আছে এই শনাক্তকরণ, জাল নোটের ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে কোন কোন ফসফর ইউজ করা হয়, এই জিনিসগুলো সংযুক্তি কি, এটা জাস্ট বেসিক ভাবে তোমাকে জাস্ট আলোচনা করতে হবে। ইলেকট্রনের যে দ্বৈত নীতি, দ্বৈত নীতির যে কনসেপ্টটা আছে, এই দ্বৈত নীতি দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। এবং এর সাথে সাথে ডি ব্রগলির যে সমীকরণটা, এই সমীকরণটা লিখতে বলা হয়, যে ডি ব্রগলির সমীকরণটা লেখো এবং ইলেকট্রনের দ্বৈত নীতিটা ব্যাখ্যা করে, এটা কি মিন করে, কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের যে কনসেপ্টটা, এই জিনিসটা তোমাকে একসাথে ব্যাখ্যা করতে হবে। এরপরে যদি আসি, হাইড্রোজেন বর্ণালীর যে চিত্রগুলো এবং 5টা শাড়ি আছে, এই শাড়িটার হচ্ছে তোমাকে নাম লিখতে বলে। 5টা তো আমরা এখন ইউজ করি, বাট 6টা আরো সিরিজ হতে পারে, এই শাড়িগুলো তোমাকে সিরিয়ালি নামকরণ করতে হবে। বোর মডেলের সীমাবদ্ধতা, ডিরেক্ট মুখস্থ টাইপের প্রশ্ন। এবং কেরোসিন এবং সয়াবিনের মধ্যে বেসিক পার্থক্য কি, এই জিনিসটা তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্টের দিকে পাবো, এই যে তোমার কেলাসন বা আংশিক পাতন, এই যে টপিকটা আছে, তো সেখান এর রেসপেক্টে তুমি কিন্তু এই প্রশ্নটার আনসার দিতে পারবা। তো প্রশ্নগুলো একটু দেখে নিয়ে প্রশ্ন ব্যাংক থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এই হচ্ছে গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে তার ঘটনা। এখন আমরা আসি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। দেখতেই পাচ্ছ 68 নাম্বার অফ কোয়েশ্চেন্স এখান থেকে এসেছে, তার মধ্যে শুধুমাত্র এমসিকিউ টপিকটা হচ্ছে আমরা এই পেজে আলোচনা করব। তো পেজটা যদি খেয়াল করো, সবচেয়ে বেশি প্রশ্ন দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে, এখান থেকে, শঙ্করায়ন থেকে। এটা অবভিয়াস একটা জিনিস, কারণ শঙ্করায়ন এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের একটা। বিভিন্ন কিছু আসতে পারে শঙ্করায়ন থেকে, ঠিক আছে। শঙ্করায়ন শুধুমাত্র
একটা যৌগ দেওয়া আছে, এটা কোন সংকরায়ন ঘটেছে এখানে, sp3 dsp2 sp2d, কোন জিনিসটা ঘটেছে এই জিনিসটা, তার সাথে সাথে সংকরায়নের সাথে সাথে বন্ধন কোনও আসে, যৌগের আকৃতি কেমন হবে সেটাও আসে। কোনো একটা যৌগ দিয়ে বললো এই যৌগের আকৃতি কেমন, সেটা কি চতুস্তলকী হবে নাকি সমতলীয় বর্গাকার হবে, তোমাকে কিন্তু আলটিমেটলি ওই সংকরায়নের উপর বেস করে আনসারটা দিতে হবে। তো এই টাইপের প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে বন্ধন কোণ কত ডিগ্রি হতে পারে, এক একটার জন্য বন্ধন কোণ এক রকম দেওয়া আছে বইয়ে, তোমাদের একটা চার্ট আকারে দেওয়া আছে, চার্টটা একবার মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে। তো মোটামুটি সংকরায়ন টপিক থেকে এই তিনটা, একবার যদি বলি এই তিনটা প্রশ্ন আসতে পারে। এরপর যদি বলি আমরা হচ্ছে রাসায়নিক বন্ধন থেকে আসতে পারে, কোন একটা যৌগ থেকে দিয়ে বললো, যৌগ দিয়ে বললো যে কি কি বন্ধন আছে, এখানে কয়টি বন্ধন আছে, একটা সন্নিবেশ বন্ধন দেওয়া থাকলে এখানে সন্নিবেশ সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই টাইপের যে তোমার রাসায়নিক বন্ধনের কনসেপ্টটা, সেখান থেকে আসার চান্স বেশি। এরপরে হচ্ছে তোমার আমাদের যে এই চ্যাপ্টারের মেইন যে কনসেপ্টটা, সেটা কি, সেটা হচ্ছে যে মৌলের তোমার হচ্ছে পর্যাবৃত্তিক ধর্ম। এই পর্যাবৃত্তিক ধর্ম অনেকগুলো আছে, তো ওভারঅল পর্যাবৃত্তিক ধর্ম থেকে প্রশ্ন এসেছে কিন্তু অনেকগুলো। দেখো, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, সবগুলো থেকে কিছু না কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আয়নীকরণ শক্তি। এই সবগুলো মিলে যেখান থেকে যেটা আসতে পারে, মনে করো কয়েকটা মৌল দিয়ে দিল, দিয়ে বললো যে এদের মধ্যে তোমার আয়নীকরণ শক্তির একটা সিরিয়াল তৈরি করো, কার আয়নীকরণ শক্তি বেশি, কার আয়নীকরণ শক্তি কম, উপর থেকে নিচ পর্যন্ত, উচ্চ থেকে নিম্ন পর্যন্ত একটা যদি তোমাকে সিকোয়েন্স তৈরি করতে বলে, তাহলে অপশন 4টা দেওয়া থাকবে, 4টার মধ্যে কোনটা সঠিক তোমাকে হচ্ছে যাচাই করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র আয়নীকরণ শক্তির ক্ষেত্রে না, যে কোনো মৌলের জন্য, যে কোনো হচ্ছে পর্যাবৃত্তিক ধর্মের জন্য কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে মৌলের অক্সাইডের যে ধর্মগুলো, অক্সাইডের ধর্মগুলো, এক একটা মৌলের অক্সাইড কেমন ধর্মী হবে এবং সে কার কার সাথে বিক্রিয়া দিবে, কিছু এক্সেপশন কিছু আছে, ঠিক আছে, যে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ যেগুলো, এগুলো হচ্ছে আলটিমেটলি ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। তারপর হচ্ছে তোমার যে অধাতুগুলো, এটা হচ্ছে অম্লীয় ধর্ম প্রদর্শন করে। মাঝখানে যে জিনিসগুলো কিছু কিছু আছে তোমার হচ্ছে ডি ব্লকের মৌলগুলো, কিছু কিছু তোমার হচ্ছে ওই 14 নম্বর গ্রুপের উভধর্মী ধাতু, ঠিক আছে। তারপর হাইড্রোজেনের কথা যদি বলি, হাইড্রোজেন অক্সাইড মানে হচ্ছে পানি, এই পানি যেটা, এটাও কিন্তু আলটিমেটলি হচ্ছে উভধর্মী একটা অক্সাইড, এই ধর্মটা প্রদর্শন করে। এবং এদের যে বিক্রিয়াগুলো আছে, এসপিডিএফ, 4টা ব্লক মৌলের আলাদা আলাদাভাবে বিক্রিয়াগুলো ভালো মতো দেখে নিও। তো এই এসপিডিএফ এই ব্লকের মধ্যেই হচ্ছে প্রশ্নটা এসেছে। কোন ব্লক থেকে কতগুলো প্রশ্ন আমি ভাগ করে দিয়েছি, এস ব্লক থেকে 2টা, পি থেকে 3টা, ডি থেকে 7টা এবং এফ ব্লক থেকে ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। বাট ব্লক ওয়াইজ যদি কল্পনা করি, ডি ব্লক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং এটা আসাটাই স্বাভাবিক, কারণ ডি ব্লকের যে তোমার অবস্থান্তর মৌলগুলো আছে, এইটা হচ্ছে এই ডি ব্লকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। তো এটা ভালো মতো একটু দেখে নিবা যে কোন মৌলটা ডি ব্লক হবে, কোন মৌলটা অবস্থান্তর হবে, কেন হবে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে এমসিকিউতে আসে, ঠিক আছে। এটা তো খুবই বেসিক একটা জিনিস, পর্যায় সারণীতে কোনো মৌলের একটা অবস্থান তোমাকে নির্ণয় করতে বলে, এটা খুবই বেসিক, এটা তুমি এমনিই পারবা। এরপর হচ্ছে তোমার পোলার আয়ন যে কনসেপ্টটা আছে সেটা, অর্থাৎ সমযোজী কোনো একটা বৈশিষ্ট্য যৌগ আছে, সেটা আয়নিক যে বৈশিষ্ট্যটা, সেটা কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে। এখান থেকে দ্রাব্যতা কত হবে, কার গলনাঙ্ক কেমন হবে, কার গলনাঙ্ক বেশি হবে, এটা যে সিকোয়েন্সটা তৈরি করার মতো প্রশ্ন আসতে দেখা গেছে। এরপর হচ্ছে উল্টা জিনিসটা, পোলারিটি, ঠিক আছে, এটা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আমি উল্টাও বলতে পারি, অনেকদিন আগে পড়েছি। যাই হোক, ওই জিনিসগুলো আমরা একটু ভালো মতো দেখে নেব, দুটো একসাথে হচ্ছে কম্বাইন করে পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে না, রিটেনের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ধন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এবং ফাইনালি হচ্ছে অজৈব যৌগের নামকরণ, এখান থেকে খুব একটা প্রশ্ন আসেনি, মাত্র একটা প্রশ্ন আমি দেখেছি। বাট ওই প্রশ্নটা হচ্ছে মূলত একটা যৌগ দিয়ে বলেছে, এই যৌগটার নাম কি, এই টাইপের প্রশ্ন একটা। এখন আমি যদি বলি এই চ্যাপ্টার থেকে রিটেন যে প্রশ্নগুলো এসেছে, যেটা হচ্ছে মোটামুটি 5টা, এই 5টা হচ্ছে কোন কোন টপিক থেকে, তুমি যদি খেয়াল করো 5টাই আমি হচ্ছে টপিকের নাম দিয়েছি, কারণ 5বার যে প্রশ্নটা এসেছে, সেই 5বার প্রশ্নটা 5টা আলাদা টপিক থেকে এসেছে। যেমন প্রথমটা হচ্ছে ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্ন এসেছে, যে মনে হয় অক্সিজেন অথবা কোনো একটা মৌল দেওয়া ছিল, যে প্রথম আয়নীকরণ শক্তি এরকম হলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি এরকম কেন, এই টাইপের যে কনসেপ্ট থেকে। তো এটা তোমাদের বেসিক যে ব্যাখ্যাটা আছে, তোমরা প্রথম এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তির মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা দেখে নিবা যাতে করে আনসার করতে পারো, ঠিক আছে। এরপরে সংকরায়ন আকৃতি বন্ধন কোণ, এটা তুমি বললাম আমি এমসিকিউর জন্য তোমার প্রযোজ্য, এবং এর ক্ষেত্রেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন একটা যৌগ থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে যে কোন সংকরায়নে সংকরিত এটা অরবিটালটা এবং তার আকৃতি কেমন হবে, এর বন্ধন কোণ কেমন হবে, এটা তুমি ব্যাখ্যা করতে পারবে কিনা, এই জিনিসগুলো আসে। হাইড্রোজেন বন্ধন একটু আগেই বললাম। অবস্থান্তর মূল্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অবস্থান্তর মূল্যের টপিকটা, কোনটা অবস্থান্তর মূল্য কেন হবে, সংজ্ঞা সহ তুমি ভালো মতো ব্যাখ্যা পড়ে নিবে। এবং এখান থেকে অবস্থান্তর মূল্যের যে 5টা যে ধর্ম আছে, ঠিক আছে, প্যারাচুম্বকীয় চুম্বকীয় ধর্ম, তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন করে, তারপর জটিল যৌগ গঠন করে, এই টাইপের প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালো মতো দেখে নিবা। এরপর হচ্ছে রাসায়নিক বন্ধন হচ্ছে একটা এসেছিল ন্যাফথালিন, এর ক্ষেত্রে রাসায়নিক বন্ধন কি কি এটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। যদিও ন্যাফথালিন হচ্ছে এই চ্যাপ্টারের অংশ না, বা রাসায়নিক বন্ধন যেহেতু এই চ্যাপ্টারের অংশ, এই কারণে আমি এখানে এই প্রশ্নটাকে ইনক্লুড করেছি।
তো এইটাই হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার 3 নাম্বার চ্যাপ্টারের জিনিসগুলো। এরপরে যদি আসি আমরা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখান থেকে এমসিকিউ এসেছে কয়টা? এমসিকিউ এসেছে মোটামুটি 34, ঠিক আছে? এবং এই এমসিকিউ টপিকগুলো যদি কথা বলি আমি, এমসিকিউ টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হচ্ছে পিএইচ থেকে এবং হচ্ছে কেপিকেসি থেকে। এটা হচ্ছে সিম্পল ম্যাথ আসতে পারে, অথবা হচ্ছে তোমাকে কিছু জ্ঞানমূলক কোশ্চেনও হচ্ছে এখান থেকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যে কার পিএইচ কেমন হবে, বেশি হবে না কম হবে, কোন রেঞ্জের মধ্যে হবে, এই টাইপের প্রশ্নগুলো, অথবা ম্যাথমেটিক্স আসতেই পারে। তো এই টাইপের ম্যাথগুলো যদি সলভ করতে চাও, অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে লগারিদমের কিছু ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। আদারওয়াইজ যদি উল্টাপাল্টা লগারিদম আসে তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে না। প্লাস হচ্ছে লগারিদমের যে বেসিক সূত্রগুলো, যে লগ দুটা যদি ভাগ আকারে থাকে তাহলে তুমি বিয়োগ আকারে লিখতে পারো, দুইটা গুণ আকারে থাকলে যোগ আকারে লিখতে পারো আলাদা হবে। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি হচ্ছে আনসার করতে পারবে না, ঠিক আছে? এরপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা থেকে প্রশ্ন এসেছে অনেকগুলো, রাসায়নিক সাম্যাবস্থার যে বেসিক কনসেপ্টটা আছে সেখান থেকে। এরপরে হচ্ছে তোমার বাফার দ্রবণ থেকে, এই বাফার দ্রবণ থেকে ম্যাথ আসে, বাট ম্যাথের থেকে বেশি আসে যে নিচের কোনটি বাফার দ্রবণ তৈরি করে, এটা বলো। 4টা অপশন দেওয়া আছে, একটা দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এত মোল, একটা দেয়া আছে অ্যাসিড এত মোল, একটা দেয়া আছে লবণ এত মোল। তো এই টাইপের হচ্ছে বিভিন্ন মিক্সচার করে তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে বলতে পারে, ব্যাখ্যা ঠিক না, তোমাকে হচ্ছে আনসার করতে বলতে পারে নিচের কোনটি বাফার দ্রবণ হবে। এবং এরপরে হচ্ছে পানির আয়নিক গুণফল, যেটা হচ্ছে পিকেডাব্লিউ, সরি কেডাব্লিউ আর কি আলটিমেটলি ওই জিনিসটা, এবং সবল এবং দুর্বল অ্যাসিড বা ক্ষার কোনটা হবে। অনেকগুলো হচ্ছে অক্সো যে অ্যাসিডগুলো আছে আমাদের, তাদের মধ্যে কার সবলতা বেশি কার দুর্বলতা বেশি, এই জিনিসগুলো হচ্ছে একটা সিকোয়েন্স আকারে দেওয়া আছে, এই সিকোয়েন্সটা ভালো মতো দেখে নিবা। এই হচ্ছে তোমার এমসিকিউর ক্ষেত্রে। রিটেনের ক্ষেত্রে যদি বলি 8টা প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা টপিক থেকে। এখানেও কারণ এখন পর্যন্ত রিটেন কিন্তু মাত্র 5বার প্রশ্ন হয়েছে, এই কারণে এখান থেকে এখনো রিপিট করেনি তারা। বাট যখন তোমরা এটা ধীরে ধীরে বেশি হবে তখন তারা রিপিট করা স্টার্ট করে দিবে আশা করি, ঠিক আছে? কারণ টপিক তো শেষ হয়ে যাবে আলটিমেট কোনো এক সময়। তো রিটেনের যে টপিকগুলো এসেছে সেটা হচ্ছে বাফার দ্রবণ থেকে এসেছে। সময়ের সাথে ঘনমাত্রার যে সম্পর্কটা, এই গ্রাফটা, সময়ের সাথে সাথে কোনো একটা বিক্রিয়ক যে কমে যায় ঘনমাত্রা, এবং কোনোটা তোমার উৎপাদের যে ঘনমাত্রাটা বেড়ে যায়, এটা যে গ্রাফ আছে তোমাদের, ওই গ্রাফটা হচ্ছে ড্রয়িং করতে বলা হয়েছিল। সাম্যাবস্থার উপর তাপমাত্রা এবং চাপের প্রভাবটা কিরকম এটা তো আমরা সবাই জানি, লাস্ট সাথে নিয়ে নীতি কনসেপ্ট ইউজ করে তুমি ব্যবহার করতে পারবা। তারপর হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক এবং আয়নিক গুণফল, এই জিনিসটা কি জিনিস এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে, এবং এখান দিয়ে ছোট ছোট ম্যাথও আসতে পারে, ঠিক আছে? এরপর যদিও কেমিস্ট্রিতে ম্যাথ খুব একটা আসতে দেখা যায়নি থিওরিতে, ম্যাক্সিমামই হচ্ছে রিটেন যে কোয়েশ্চেনগুলো আসে সব থিওরিটিক্যাল বেসড, একেবারে হচ্ছে ম্যাথ দেয়নি বললেই চলে, ঠিক আছে? এরপরে বিক্রিয়ার হার কি জিনিস, কোন একটা অ্যাসিডের কে এর ভ্যালু কি হতে পারে, এবং তার ভ্যালুটা কোন রেঞ্জে আসতে পারে, এর কে এর যে সংজ্ঞাটা কি, এই সংজ্ঞা তোমার কাছে আসতে পারে। এবং এই কেপিকেসি যেটা আছে তোমার, এই কেপিকেসি যেটাই হোক না কেন, এই বিক্রিয়ার হার ধ্রুবকের উপর প্রভাবকের কোনো প্রভাব আছে কিনা, থাকলে সেটা কিভাবে, না থাকলে কেন নাই, এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ফাইনালি চলে আসবো আমরা কর্মমুখী রসায়ন, যেটা আমি একটু আগে বললাম। এখান থেকে কোনো ধরনের এমসিকিউ কোনো প্রশ্ন আসেনি এখন পর্যন্ত। আর রিটেন একটা মাত্র এসেছিল, সেটা হচ্ছে ভিনেগার থেকে। কারণ হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে জাস্ট ভিনেগারই আছে, আর কোনো জিনিস খুব একটা নাই, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আউট অফ সিলেবাস। এই কারণে এখান থেকে প্রশ্ন সেরকম একটা দেয়ার আসলে সুযোগ নাই, ঠিক আছে? তো এই হচ্ছে প্রথম পত্র, কেমিস্ট্রি প্রথম পত্র যা যা বললাম আমি, এখান থেকে মোটামুটি প্রশ্নগুলো এসেছে। তোমরা প্রশ্ন ব্যাংকটা একটু ভালো মতো দেখে নাও, তোমরা আশা করি বুঝতে পারবে যে কোনটায় থেকে তোমাকে বেশি জোর দেওয়া উচিত, ঠিক আছে? চলে আসবো আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এর অ্যানালাইসিসে, এবং অবশ্যই এটা অ্যানালাইসিস না করলেও বুঝতে পারা যায় যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি হবে, যেটা হচ্ছে সবারই ত্রাস, তাই না? জৈব যৌগ, জৈব রসায়ন যে চ্যাপ্টারটি আছে, এই জৈব রসায়ন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ 97 হচ্ছে এমসিকিউ এসেছে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে। তার মধ্যে 14টা হচ্ছে রিটেন। তার মানে দেখো এই একটা চ্যাপ্টারের জন্য বাকি চ্যাপ্টারগুলো কিন্তু ম্লান হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে যে এরা কোনো ইম্পর্টেন্সই বহন করতেছে না এই পুরা সেকেন্ড পেপারের মধ্যে। বাট এর মানে এরকম না, প্রশ্ন যে আসবে না ব্যাপারটা সেরকম না। হ্যাঁ, এটা হতে পারে যে এখান থেকে প্রশ্ন বেশি আসবে। বেশি মানে কি, তুমি ওভারঅল অনেক অনেক সময়ের হচ্ছে অনেক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখাচ্ছি। তার মানে ওইবারই যে বেশি প্রশ্ন আসবে ব্যাপারটা সেটা না, প্রত্যেক চ্যাপ্টার থেকেই মোটামুটি প্রশ্ন আসবে। হ্যাঁ, জৈব রসায়ন থেকে যেই অন্যান্য চ্যাপ্টার থেকে যদি একটা করে প্রশ্ন আসে, জৈব রসায়ন থেকে হয়তো 2টা বা 3টা প্রশ্ন আসতে পারে, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং সেটা আমরা মোটামুটি রেশিও থেকেই বুঝতে পারতেছি। তো অলমোস্ট এর যে সংখ্যাটা সেটা বাকি চ্যাপ্টারের দ্বিগুণ অথবা 3 গুণের সমান, বা তার থেকেও বেশি, ঠিক আছে?
তো এই যদি কথাগুলো বলি, চ্যাপ্টার 1, 3, 4 এখানে হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি মোরলেস হচ্ছে একটা লেভেল মেনটেন করছে। আনুমানিক গড়ে আমি 35 এর মতো বলতে পারি। বাট একটা চ্যাপ্টার সম্পূর্ণ হচ্ছে 97 কোয়েশ্চেন এসেছে, এবং রিটেনের ক্ষেত্রেও এটা কিন্তু মেজর একটা পোর্শন বহন করছে। 14টা প্রশ্ন হচ্ছে রিটেনে এসেছে এখন পর্যন্ত। এখান থেকে 4টা, এখান থেকে একটাও আসেনি, এখান থেকে হচ্ছে তোমার 2টা। তার মানে এই চ্যাপ্টার থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে রিটেন কোয়েশ্চেন বেশি আসার চান্স আছে। ঠিক আছে, তো এটা একটু ভালো মতো মাথায় রেখেই এটাকে পড়াশোনা করো। আমরা চলে যাবো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনে। তার মধ্যে প্রথমে কথা বলবো পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা নিয়ে, যেখানে আমি যদি এমসিকিউর কথা বলি, এই টোটাল হচ্ছে 26টা এমসিকিউ এসেছে। তার মধ্যে 26টাকে যদি আমি ভাগ করি, সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাসের যে 3টা যে বেসিক সূত্র আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এবং চাপীয় সূত্র, এই 4টা যে সূত্র আছে, অ্যাভোগাড্রো মানে হচ্ছে মূল সংখ্যার যে কনসেপ্ট নিয়ে, এই 4টা সূত্র থেকে বেসিক ছোট ছোট ম্যাথ এসেছে। ছোট ছোট ম্যাথ হচ্ছে তোমাকে এখানে করতে বলে এমসিকিউতে। ঠিক আছে, তো আর কি জিনিস, আর হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র পিভি সমান এনআরটি, এই সূত্র থেকে এসেছেই ম্যাক্সিমাম প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে এসেছে। এরপরে হচ্ছে আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে যে বেসিক যে পার্থক্যটা, এখানে অ্যামাগা বক্রের জিনিসটাও চলে আসবে, যে অ্যামাগা বক্রে কেন হাইড্রোজেন এবং হিলিয়ামের এটা বাঁকা হয়ে যায়, কেন একজন নিচ থেকে উপরে যায়, একজন সরলরৈখিকভাবে উপরে উঠে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ভালো মতো দেখে নিবা। সেখান থেকেই এমসিকিউ প্রশ্ন বেশি আসতে দেখা গেছে। এরপর যদি আমি কথা বলি গ্যাসের যে গতিতত্ত্ব বলতে হচ্ছে আরএমএস বেগ এর ভ্যালু কত, টেম্পারেচারের সাথে আরএমএস বেগ কিভাবে চেঞ্জ হয়, রুটের সমানুপাতিক নাকি হচ্ছে ব্যস্তানুপাতিক, কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো একটু ভালো মতো সূত্র আকারে দেখে নিবা। সূত্রগুলো দেখা থাকলে বাকিগুলো তুমি ম্যাথ আসুক বা হচ্ছে তোমার থিওরি আকারে হচ্ছে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করতে বলে, সেটা তুমি ইজিলি করতে পারবা। এরপর হচ্ছে আংশিক চাপের সূত্র, ব্যাপন সূত্র, এই দুইটা মিলেই হচ্ছে 5টা প্রশ্ন এখন মধ্যে এসেছে। এটা হচ্ছে একেবারে সিলি ম্যাথগুলো আসতে পারে, একেবারে ছোটখাটো ম্যাথ। ম্যাথে আশা করি কেমিস্ট্রিতে খুব একটা ঝামেলা হবে না। যা ঝামেলা হবে তোমাদের থিওরিটিক্যাল পার্টে, যে থিওরিটা তোমরা হচ্ছে কতটুকু মনে রাখতে পারছো তার উপর ডিপেন্ড করবে তোমার পরীক্ষা ভালো হবে কিনা। এরপর হচ্ছে অ্যাসিড ক্ষারক তত্ত্ব, এখান থেকে মেইনলি লুইস তত্ত্ব যেটা আছে সেখান থেকে প্রশ্নটা এসেছে একটা, এবং আরএনিয়াস তত্ত্বের যে হচ্ছে তোমার কনসেপ্ট আছে সেখান থেকে একটা প্রশ্ন এসেছে, যেটা হচ্ছে তোমার অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার। এবং এই অনুবন্ধী অ্যাসিড বা ক্ষার, এই জিনিসটা হচ্ছে তোমার কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আগেও এসেছে এবং যে কোনো জায়গায় আসার মতো একটা জিনিস, এখানে যদি রিটেন আছে বা এমসিকিউ আছে, এই টপিক থেকে আসার মতো চান্স খুবই বেশি, কারণ টপিকটা খুবই জরুরি একটা টপিক। ঠিক আছে, যদি আমি অ্যাসিড ক্ষারের কথা বলি, যেই 3টা তোমাদের তত্ত্ব আছে বইয়ে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষারের তত্ত্ব। এটা তুমি ভালো মতো দেখে নিবা, কোনটার অনুবন্ধী ক্ষার কিরকম হবে, বা একটা সবল হলে তার অনুবন্ধী অ্যাসিডটা কিরকম হবে, সবল না দুর্বল কেন হবে, এই ব্যাখ্যাটা ভালো মতো পড়ে নিবা, যদি রিটেনে আসে যাতে করে তুমি ব্যাখ্যা করতে পারো। এটা তোমরা অলরেডি এইচএসসি তে পড়ে এসেছো, যদিও তোমাদের এবার এইচএসসি পরীক্ষায় কেমিস্ট্রি হয়নি, তারপরে আমি বলবো প্রিপারেশনটা সেভাবে নিয়ে রাখো ভালো মতো। ঠিক আছে, এরপরে অ্যাসিড রেইন থেকে প্রশ্ন এসেছে, পানির বিশুদ্ধতার যে মানদণ্ড কয়েকটা আছে, সিওডি, বিওডি, তারপর হচ্ছে টিডিএস, এই জিনিসগুলো ফুল ফর্মগুলো ভালো মতো দেখে নিবা, এবং কোনটা বেশি হলে কোনটা ভালো, কোনটা কম হলে ভালো, এবং কোনটা অ্যাকচুয়ালি বেশি পাওয়া যায় লাইফে, সিওডি যেমন বিওডি থেকে বেশি পাওয়া যায়, কেন পাওয়া যায়, জিনিসগুলো ব্যাখ্যা একটু ভালো মতো দেখে নিবা। এবং ফাইনালি হচ্ছে আদর্শ এবং বাস্তব, যে কথাটা বললাম অ্যামাগা বক্র এই আন্ডারে চলে আসে। ঠিক আছে, এ হচ্ছে পরিবেশ রসায়ন। চলে আসবো আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার জৈব রসায়ন। এখান থেকে প্রত্যেকটা টপিক থেকে তারা টাচ করেছে, বাট সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে জৈব যৌগের সংকরণ থেকে। এটা অবশ্য ভালো একদিক থেকে, কারণ এই চ্যাপ্টার থেকে যদিও আমি বলি হচ্ছে 97 প্রশ্ন আছে, তার মধ্যে 15টা প্রশ্নই সংকরণ থেকে, যেই সংকরণটা কিন্তু তুলনামূলক ইজিয়ার। আমরা যে সংকরণটার কথা বললাম যে DSP2, SP2D, হাবিজাবি অনেক কিছু আছে, বাট জৈব যৌগের সংকরণের ক্ষেত্রে জিনিসটা তুলনামূলক ইজিয়ার। SP2, SP3 এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়, তাই না? এবং তোমাকে জাস্ট বুঝতে হবে একটা যদি যৌগের শিকল দেয়া থাকে, কোন কোন কার্বনে কোন সংকরায়নটা ঘটছে, কেন ঘটছে, এই ব্যাখ্যাটা ভালো মতো জানতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সংকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। সমানুতা থেকে প্রশ্ন এসেছে যে একটা যৌগের সমাণু কয়টা হওয়া পসিবল, একটা যৌগে হচ্ছে একটা জ্যামিতিক সমাণুতে কাইরাল কার্বন কয়টা হওয়া পসিবল, কেন জ্যামিতিক তোমার যে সমাণু আছে তাদের মধ্যে 2টা যে সমাণু আছে তাদের মধ্যে যে বিশেষ যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ভালো মতো একটু দেখে নিতে হবে। এরপরে হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল যে কনসেপ্টটা আছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল, এই টাইপের যে জিনিসগুলো। এবং এখানে তোমার 4 ধরনের বিক্রিয়া আছে, তাই না? একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, কিছু 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 আছে ইলেকট্রোফিলিক সংযোজন, কিছু আছে ইলেকট্রোফিলিক হচ্ছে তোমার প্রতিস্থাপন, আবার কিছু আছে নিউক্লিওফিলিক হচ্ছে সংযোজন, কিছু আছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এটা কোন কোন যৌগ, এই 4টার মধ্যে কোন কোন বিক্রিয়া দেয়, এটা ভালো মতো মুখস্থ রাখতে হবে, কারণ তোমাকে অপশন দিতে পারে যে নিচের কোনটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটায়। 4টা অপশন দেওয়া আছে, 4টা থেকে তোমাকে বাছাই করে নিতে
নিতে হবে। বাছাই তখনই করতে পারবে যদি তুমি আসলে কনসেপ্টটা জানো এবং কিভাবে বিক্রিয়াটা ঘটছে এটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো। আদারওয়াইজ এটা করতে পারাটা একটু টাফ হয়ে যাবে। এরপর থেকে আমি যদি হচ্ছে আমাদের জৈব যৌগের অনেকগুলোর কথা বলি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হচ্ছে অ্যালডিহাইড থেকে। এই প্রত্যেকটা থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। এখানে যদি আমি বলেছি 12টা মানে কি শুধুমাত্র অ্যালডিহাইড থেকে মানে কি এসেছে? এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে অ্যালডিহাইডের কিছু বিক্রিয়া আসতে পারে বা অ্যালডিহাইড হচ্ছে শনাক্তকরণ আসতে পারে বা অ্যালডিহাইড প্রস্তুতি থেকে আসতে পারে। এখন কোথা থেকে আসে বলাটা মুশকিল। ঠিক আছে? যে কোনো জিনিস আসতে পারে। আবার মাঝে, মাঝে করে যেটা বুয়েটের মতো প্রশ্ন করে। বুয়েটের যেমন রিটেন প্রশ্নে কি করে? তোমার হচ্ছে কিছু একটা বিক্রিয়া দেয়, বিক্রিয়া দিয়ে হচ্ছে ডান পাশে বলে যে মিসিং। ওই মিসিং জায়গায় কি, কি হবে এটা লিখো। এটা শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে বলছি না, এটা কিন্তু রিটেন প্রশ্নও আসতে পারে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি রিটেন আছে, এই কারণে তোমার এই বিক্রিয়াগুলো কিভাবে হয়, এই বিক্রিয়াগুলো ভালো মতো একটু জানতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে প্রশ্ন এসেছে অ্যালকোহল এবং ইথার এই ২টা মিলে হচ্ছে প্রশ্ন এসেছে ৯টা, জৈব অ্যাসিডের জাতক থেকে হচ্ছে ৪টা, বেনজিন এবং টলুইন এই মিলে হয়েছে তোমার ৯টা এবং হচ্ছে এখানকার তোমার যদি হাইড্রোকার্বন বলি তাহলে অ্যালকিন থেকে ৫টা প্রশ্ন এসেছে। তো এটা হচ্ছে বাকিগুলোর মধ্যে এটা একটু হচ্ছে বেশি জরুরি। প্লাস হচ্ছে কিটন থেকেও একটা ভালো প্রশ্ন এসেছে। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুবই তোমার নামধারী কিছু বিক্রিয়া আছে। এদের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। ঠিক আছে? ওই পার্থক্যগুলো ভালো মতো জেনে রাখবা। কে কিটোন হচ্ছে কোন যৌগটি কিটোনের সাথে বিক্রিয়া দেয় কিন্তু অ্যালিনের সাথে দেয় না। কেন দেয় না? আয়োডো ফর্ম বিক্রিয়া দুজনের মধ্যে কে দেয়? কেন দেয়? তারপর হচ্ছে 2,4-DNPH এর সাথে কে বিক্রিয়া দেয়? কেন দেয়? কিভাবে দেয়? এই জিনিসগুলো একটু ভালো মতো যদি দেখে রাখো, শুধু রিটেনে না, এটা তোমার এমসিকিউ এর কিন্তু খুবই কাজে দিবে। এবং বাকিগুলো থেকেও কিন্তু মোটামুটি জিনিস এসেছে, সেটা হচ্ছে নামকরণ। বেসিক নামকরণ থেকে আসতে পারে। একটা যৌগের নামকরণ দিয়ে দিল, এটা গাঠনিক সংকেত কোনটি? অথবা উল্টা হতে পারে, একটা যৌগের সংকেত দিয়ে দিল, সেখান থেকে এর নামটা কি হতে পারে সেটা আসতে পারে। যদিও এখন পর্যন্ত শুধুমাত্র আইইউপিএসসি, ইউপ্যাক যেটাকে সংক্ষেপে বলি আমরা, ওর নামকরণগুলোই এসেছে, ইউপ্যাকের নামকরণগুলোই বেশি এসেছে। বাট এটা নেসেসারি না যে শুধু ইউপ্যাকই আসতে পারে। মাঝে, মাঝে কিছু প্রচলিত নামকরণ আছে যেটা তোমাদের বইয়ে আছে, ওই প্রচলিত নামকরণ আসতে পারে, যেমন আইসো। ঠিক আছে? আইসো বা টারশিয়ারি, এই যে প্রচলিত নামকরণগুলো, এই নামকরণগুলো একটু ভালো মতো দেখে রাখতে হবে। শুধুমাত্র ইউপ্যাক দেখলে হবে না, এর পাশাপাশি। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এমসিকিউ এর ক্ষেত্রে আমি যদি বলি, এই ওভারঅল সবগুলো টপিককে তারা টাচ করেছে। বাট যেগুলো আমি বক্স করে দিয়েছি এখান থেকে মেজর পোর্শন অফ এমসিকিউ এসেছে। ঠিক আছে? এখন পর্যন্ত রিটেনের কথা যদি বলি এই চ্যাপ্টারের ক্ষেত্রে, তাহলে রিটেনেও কিন্তু 14টা যে প্রশ্ন, 14টা যে একই টপিক থেকে সেরকম না, 14টা মোটামুটি 14টা টপিক থেকে তারা কভার করেছে। ঠিক আছে? এখন পর্যন্ত, কারণ এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু টপিক থেকে অনেক প্রশ্ন করা যায়। তো এই প্রশ্ন কি কি এসে দেখি। প্রথমত হচ্ছে জৈব অ্যাসিডের যে বিক্রিয়াগুলো আছে, সেটা বিক্রিয়া কি, যে জৈব অ্যাসিড হচ্ছে কোন কোন বিক্রিয়া দেয়, কার সাথে বিক্রিয়া দেয়, এই টাইপের বেসিক যে প্রশ্নগুলো। ঠিক আছে? অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের যে হচ্ছে শনাক্তকরণ যে বিক্রিয়াটা, যে কোন তুমি কিভাবে শনাক্ত করতে পারবে এই জিনিসগুলোকে, সেটা এসেছে একবার। বেনজিনের একটা বিক্রিয়ার প্রশ্ন এসেছে। SN1 এবং SN2 কারা কারা দেয়, কিভাবে দেয়, এর যে কার্যপ্রণালী, এই কার্যপ্রণালী টাইপের প্রশ্ন এসেছে একটা। জ্যামিতিক সমানুতা প্রমাণ করতে বলেছে, কেন, কিভাবে তুমি বৈশিষ্ট্যগুলো কি কি, এই জিনিসগুলো। বেনজিন থেকে অ্যানিলিন কিভাবে হচ্ছে তৈরি করা যায়, এটা এসেছে। তারপর হচ্ছে অ্যালডিহাইড কিভাবে শনাক্ত করা যায়। তারপর হচ্ছে যে কোনো একটা র্যান্ডম বিক্রিয়া থেকে, একটু আগে যে বললাম আমি রিটেনে যেটা সবচেয়ে বেশি আসে অন্যান্য ভার্সিটিতেও, একটা অনেকগুলো বিক্রিয়া দিয়ে দেবে, কিন্তু কিছু কিছু জিনিস মিসিং থাকবে। ওই মিসিং গুলো তোমাকে বের করতে, মনে করে A প্লাস অক্সিজেন ইকুয়ালস টু সামথিং, তাহলে A এর ভ্যালু কত, মানে এটা আসলে কোন যৌগ হওয়া উচিত, সামথিং প্লাস বি ইকুয়ালস টু সামথিং, এই বি এর যে যৌগটার নামকরণ কি, এই জিনিসগুলো তোমাকে বিক্রিয়া থেকে বের করতে বলতে পারে। লুকাস বেকারও কি জিনিস, কি কি দিয়ে তৈরি হয়, এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এই 3 টাইপের অ্যালকোহল যে আছে, এদের অ্যালকোহলের মধ্যে কিভাবে তুমি তুলনা করতে পারো সেই জিনিসগুলো। ঠিক আছে? এটা আসতে দেখা গেছে। বিউটানল 1 এর অপসরণ যে বিক্রিয়া, সেটা কিভাবে ঘটে, E1 আর E2 যে বিক্রিয়াগুলো আছে তোমাদের অপসরণ, এটার দুইটা SN1 SN2 এর পাশাপাশি E1 E2 এই দুটো ভালো মতো একটু দেখে নিবা। এবং তেল চর্বি সাবানের একটা কনসেপ্টের প্রশ্ন এসেছিল অনেক আগে। ঠিক আছে? এই হচ্ছে রিটেনের যে প্রশ্নর যে ক্যাটাগরিগুলো, সেগুলো হচ্ছে আমরা একসাথে ভাগ করেছি। এবং এর সাথে সাথে বেনজিনের যে 5 ধরনের মধ্যে বিক্রিয়া ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া, ওই 5 ধরনের বিক্রিয়াটাই হচ্ছে তোমরা ভালো মতো দেখে নিও, যে কোনটা কার সাথে কিভাবে বিক্রিয়া দেয়। হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া, এরকম হচ্ছে 5টা। নাইট্রেশন বিক্রিয়া, একটা মানে সালফোনেশন। অনেক কিছুই মনে আছে দেখতেছি আমার, যদিও কেমিস্ট্রি অনেক দিন পড়া হয় না। বাট এই জিনিসগুলো তোমাদের একটু ভালো মতো জানতে হবে, বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, যাতে করে রিটেনে যদি প্রশ্ন আসে তোমরা যাতে ব্যাখ্যা করতে পারো। এই হচ্ছে জৈব রসায়ন। চলে আসবো আমরা পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারে। এখান থেকে এখন পর্যন্ত কোনো রিটেন আসেনি। আশ্চর্যজনক হলেও সত্যি, পরিমাণগত রসায়ন একটা খুবই ভালো চ্যাপ্টার ম্যাথের জন্য। বাট আমি যেটা বললাম আমি, যে ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রির দিক থেকে তারা রিটেনের ক্ষেত্রে ম্যাথকে খুব একটা প্রায়োরিটি দেয় না,
মূলত হচ্ছে কারণ যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না এই কারণে হয়তো হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা হচ্ছে থিওরিটিকটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। এই কারণে হয়তো বা চ্যাপ্টার 3 যদিও হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টাইপ একটা চ্যাপ্টার, ওভারঅল আমি যদি বলি তার মধ্যে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন এসেছে 45টা, কোনো ধরনের এখন পর্যন্ত রিটেন আসেনি। এই 45টার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ঘনমাত্রা, চলে আসছে একটা কেন জানি, এটা একটা আমি জাস্ট কেটে দিই, ঘনমাত্রা। তো এই ঘনমাত্রা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। ঘনমাত্রা বলতে কি, সেটা মোলারিটি হতে পারে, পিপিএম হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে সেখান থেকে। মোল এবং অণুর সংখ্যা নির্ণয়, এটা তো বেসিক জিনিস একবারে, কিভাবে তুমি মোল নির্ণয় করতে পারো, আয়তন থেকে মোল নির্ণয় করা, তারপর হচ্ছে ভর থেকে মোল নির্ণয় করা, এই টাইপের প্রশ্ন আমরা আগে এসেছি। এসটিপি এসএটিপির কনভার্সনটা দেখে এসেছি, এবং হচ্ছে সেখান থেকে মোল সংখ্যা বের করলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে আলটিমেটলি অণুর সংখ্যা বের হয়ে যাবে। এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিও, ঠিক আছে। এরপর হচ্ছে টাইট্রেশন থেকে এসেছে, এবং হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ মোটামুটি ম্যাথের যে টপিকগুলো সবগুলো টপিকই তারা কভার করেছে, এবং ভালোভাবেই কভার করেছে। যেগুলো মেজর জিনিস সেগুলো সবগুলোই। এবং জারণ সংখ্যা থেকে আসে, এটা তো খুবই সিম্পল, একটা যৌগ দেওয়া থাকবে, এখানে সেন্ট্রাল যে যৌগটা আছে তার তোমাকে জারণ সংখ্যা বের করতে বলতে পারে, জারণ সংখ্যা কত হবে এটা তুমি বের করতে পারো, তাহলে তো কোনো সমস্যা নেই। আশা করি এটা সমস্যা হওয়ার কথাও না। চলে আসবো আমরা লাস্ট চ্যাপ্টার আজকে, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা, এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারে 30টা এমসিকিউ এসেছে এবং হচ্ছে 2টা রিটেন এসেছে। এই রিটেনের কথা যদি বলি, রিটেন শুধুমাত্র লবণ সেতু নিয়ে রিটেনটা এসেছে, ঠিক আছে। কোনটা যৌগকে একটা বিক্রিয়া তোমার দেয়া আছে, একটা কোষ দেয়া আছে, ওই কোষে বলছে কোনটাকে তুমি লবণ সেতু হিসেবে ইউজ করতে পারবে এবং কেন পারবে সপক্ষে যুক্তি দাও, এই টাইপের যুক্তি তোমাকে দিতে পারতে হবে, ঠিক আছে। এবং একটা হচ্ছে কোষ দেয়া ছিল, তার ইএমএফ নির্ণয় বা ভোল্টেজ নির্ণয় করতে বলা হতে পারে, সেটা হচ্ছে নর্মাল ইএমএফ বের করতে বলতে পারে, অথবা নার্নস্টেন যে সমীকরণটা আছে সেখান থেকে বলতে পারে, যদিও ক্যালকুলেটরের উল্লেখ নাই। বাট অন্তত তুমি যাতে করে সবগুলো নার্নস্টেন সমীকরণটা বসিয়ে, অন্তত তুমি সবগুলো ভ্যালু যাতে করে বসিয়ে দেখে দিতে পারো, এতটুকু তোমার আসতে হবে। ক্যালকুলেট করার জন্য হয়তো সময় নাও পেলেও যাতে করে তোমার ইকুয়েশনের মাথা থাকে, ঠিক আছে। এমসিকিউর কথা যদি বলি, সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে ওই টপিকটা থেকেই, সেম তড়িৎ রাসায়নিক কোষ থেকে এবং হচ্ছে বিভব থেকে, অর্থাৎ কোনো একটা কোষ থেকে তোমাকে বের করতে বললো তার ইএমএফ এর ভ্যালুটা কত, এটা জেনারেল কোষ দেয়া থাকবে, ওইখান থেকে বের করতে বলবে। বা ফ্যারাডের সূত্র W=ZIT, এটা একটা প্রথম যে সূত্রটা আছে বা দ্বিতীয় যে সূত্রটা আছে, এই সূত্র থেকে তোমাদের বেসিক কিছু প্রশ্ন আসতে পারে, যে কি পরিমাণ জিনিস হচ্ছে ক্যাথোডে গিয়ে আটকে যাবে, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে। তড়িৎ রাসায়নিক সারি অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে একেবারে। দুইটা যৌগ দেওয়া আছে, দুইটা মৌল দেওয়া আছে, কোনটাকে তোমার অ্যানোড হিসেবে ইউজ করলে বেটার বা অ্যাকচুয়াল কোষ তৈরি হবে। আমরা জানি কি, একটা সারির মধ্যে উপরে যে থাকে তাকে সাধারণত অ্যানোড হিসেবে যদি ইউজ করি, তাহলে ব্যাটারি যে টোটাল যে কোষটা আছে তার যে ইএমএফ সেটা পজিটিভ আসে, ঠিক আছে। তারপর কোনটার পাত্রে কোনটা রাখা যাবে না, এই টাইপের, সেই ক্ষেত্রে কি উল্টা করতে হয় আমাদেরকে, অ্যানোড ধরতে হয় নিচেরটাকে, আদারওয়াইজ সেটা কোষ হিসেবে তৈরি হবে, আদারওয়াইজ সেটার সমস্যাটা কি, ওই পাত্রটা ক্ষয় হয়ে যেতে পারে। তো এই যে কনসেপ্টগুলো ভালো মতো দেখে নিও। তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ দুইটাই আসতে পারে। তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কোনো একটা কোষের মধ্যে কোন তড়িৎদ্বার ডুবালে কি টাইপের বিক্রিয়া হয়, এই টাইপের জিনিসগুলো তোমার একটু ভালো মতো দেখে নিতে হবে। তোমাদের বইয়েই হচ্ছে হয়তো বা সোডিয়াম ক্লোরাইডের অনেকগুলো বিক্রিয়া আছে, প্লাটিনাম তড়িৎদ্বার হলে কি হয়, তারপর হচ্ছে মার্কারি তড়িৎদ্বার হলে কি হয়, হাইড্রোজেন তড়িৎদ্বার হলে কি হয়, এই টাইপের যে কনসেপ্টগুলো খুব ভালো মতো যদি দেখে নাও, আশা করি সমস্যা হবে না। এবং ফাইনালি হচ্ছে নার্নস্টেন সমীকরণ, যেটা আমি একটু আগে বললাম, শুধুমাত্র এমসিকিউ না, সেটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এই হচ্ছে মোটামুটি কেমিস্ট্রি সম্পূর্ণ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা অ্যানালাইসিস করলাম, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি হচ্ছে সেটা আনসার দেওয়ার ট্রাই করবো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা শেয়ার করে দিও তোমার সবার ফ্রেন্ডদের সাথে। পরের ভিডিওতে আমরা হচ্ছে নতুন কোন জিনিস নিয়ে আলোচনা করবো। তো সেই প্রতি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।